এই যে বন্ধুরা, ভালোবাসার সকল প্রকার গল্প পেতে আমাদের তামান্না ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনটি ক্লিক করুন। রুদ্র, এখনো আমরা রাসেলের খোঁজ পাইনি, তবে আমরা চেষ্টা করছি। তুই একদম চিন্তা করিস না, যেখান থেকে পারি খুঁজে আমি আনবো শালাটাকে। শুধু একবার হাতে পাই, কুত্তার বাচ্চাকে জাস্ট খুন করে ফেলবো। এতগুলো মেয়েকে অন্য দেশে বিক্রি করে সে কোনো দিনও পালাতে পারবে না। জাস্ট 5 দিন টাইম আসে, এই 5 দিনের মধ্যে তাকে আমার সামনে চাই। যেভাবে পারিস খুঁজে বের কর, নাহলে আর কত মেয়ের জীবন নষ্ট হবে জানা নেই। আর সে কার ইশারায় এসব করছে তার খোঁজও আমি চাই। তুই চিন্তা করিস না, আমি আমার বেস্ট দিয়ে হলেও তাদের খুঁজে বের করব। আর ব্রো, ডালিয়ার কেসটা কতটুকু এগিয়েছে? এখনো কোনো তথ্য পাইনি, তবে চেষ্টা চলছে। আমার মনে হয় ডালিয়ার বাবার বাড়ির লোকেরা ভালো করে জানবে কেন সে সুইসাইড করেছে। আমার মনে হয় না সেটা সুসাইড, বরং ঠান্ডা মাথায় মার্ডার। কিলার কিন্তু অনেক চালাক। আচ্ছা, তুই সামলা কেসটা, আমি এদিকটা দেখছি। তারপর তারা আরও কিছুক্ষণ কথা বলে ফোনে রেখে দিল। এসিপি রুদ্র মির্জা সে যে একজন পুলিশ সেটা আমান মির্জা ছাড়া আর কেউ জানে না। তারা একসাথে পুলিশে জয়েন্ট হয়েছিল, তবে আমানেরটা সবাই জানলেও রুদ্রটা আমান ছাড়া কেউ জানে না। সে আড়ালে সব কাজ করতে খুব পছন্দ করে, কিন্তু বাড়িতে সবাইকে বলেছে তার আলাদা ব্যবসা আছে, আর পরিবারের সবাই তাকে ভীষণ বিশ্বাস করে, তাই কেউ কখনো জানতেই চায়নি কি ব্যবসা করে। সে আড়ালে কেস সমাধান করে, আমানকে সাহায্য করে। রুদ্র বিচক্ষণ, স্মার্ট, খুব তাড়াতাড়ি কেস সমাধান করে ফেলে। শাশুড়ি আম্মুর সাথে সন্ধ্যার পর একটু কাজ করছিলাম। তানিয়া ভাবি আফরানকে খাওয়াচ্ছিল, আর মারিয়া ফোনে আমান ভাইয়ার সাথে কথা বলছে। শ্বশুর বাবার সবাই বাহিরে, আর আমি শাশুড়ি মা রিনি ভাবি রান্নাঘরে ডিনার রেডি করছি। কিছুক্ষণ পর কলিং বেল দেওয়ার শব্দ হলো। রিনি ভাবি গেল দরজা খুলতে। তারপর উনি আবার রান্নাঘরে এসে বললেন, ভাবি মেজো ভাই এসেছে। ওনার কথা শুনে অবাক হলাম আমি। উনি এই সময়? এখন ওনার সাথে অনেকটা সহজ হয়ে গেছি আমি। আগের মতো ভয় পাই না, তবে অল্প ভয় পাই। ওনার প্রতি একটু হলেও আমার সারা জীবনের ভয় থাকবেই। আমি শাশুড়ি মার থেকে পারমিশন নিয়ে ওনার রুমের দিকে হাঁটা দিলাম। রুমে ঢুকতে দেখলাম উনি ঘেমে একাকার হয়ে আছেন। ফ্রেশ না হয়ে কি যেন খুঁজছেন। ওনার কাছে গিয়ে শান্ত গলায় বললাম, কি খুঁজছেন আপনি? উনি আমার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বললেন, যাও তো এখান থেকে, মাথা খেতে আসবে না। ওনার কথা শুনে হঠাৎ আমি কষ্ট পেলাম। আগে তো কত কথা বলতেন, কই কখনো তো কষ্ট লাগেনি, আজ কেন লাগছে? মনে মনে কান্না পেল, তবে চেহারায় স্বাভাবিক করে রাখলাম। তাও আবার বেহায়ার মতো জিজ্ঞাসা করলাম, বলুন না কি খুঁজছেন? উনি এবার রাগী চোখে আমার দিকে তাকালেন, তবে নিজেকে শান্ত করে বললেন, আমি আমার লাল ফাইলটা পাচ্ছি না, সেটাই খুঁজতেছি। ওনার কথা শুনে কিছু একটা ভেবেই আলমারি খুলে একদম শেষের তাকটাই একটা ওনার লাল ফাইলটা ওনার হাতে দিলাম আর বললাম, নেন, এটা খুঁজছিলেন নিশ্চয়ই। আমি আলমারিতে রেখেছিলাম, আপনি তো ড্রয়ারের ওপরে রেখেছিলেন, তাই আমি যত্ন করে আলমারিতে রেখে দিয়েছিলাম। আমার কথা শেষ হতে উনি ভয়ঙ্কর একটা ধমক দিয়ে উঠলেন। ওনার ধমক শুনে আমি আলমারির সাথে মিশে গেলাম। উনি এবার রেগে চিল্লিয়ে বললেন, তোমার সাহস কিভাবে হলো আমার জিনিসে হাত দেওয়ার? আর তোমাকে আমি বলেছিলাম আমার ফাইল গুছিয়ে রাখার জন্য। বলেছিলাম নেক্সট টাইম যদি আবার কোনো ফাইল হাত দাও, সে হাত আমি ভেঙে দিব। বলেই আমাকে ছেড়ে হর্ন হর্ন করে রুম থেকে বের হয়ে গেলেন। ওনার কথাগুলো শুনে আমি পাথর হয়ে রইলাম। আমি ইচ্ছে করে তো ওনার জিনিসে হাত দিই নাই। উনি এলোমেলো পছন্দ করেন না, তাই আমি গুছিয়ে রেখেছিলাম। ওনার কথায় অপমানে সারা শরীর আমার মৃদু কাঁপছে। আমি ভীতু, তবে আমার আত্মসম্মান প্রবল। ওনার কথা শুনে ভয় নয়, বরং রাগ হলো। উনি নিজেই তো আমাকে ওনার ওয়াইফ হিসাবে মেনে নিয়েছেন। রাগে দুঃখে সিদ্ধান্ত নিলাম, যতক্ষণ না উনি ক্ষমা চাইবেন ততক্ষণ পর্যন্ত ওনার চেহারা আমি দেখব না। বলেই মারিয়ার রুমের দিকে চলে গেলাম। আপনার মাইয়া কিন্তু এখন বড় হইয়া গেছে, একেবারে টমেটোর মতো দেখতে। আমার কিন্তু হেভি পছন্দ হয়েছে, তাই আপনার মাইয়ারে আমি বিয়া করতে চাই। কথাটা বলতেই রাসেলের গালে সজোরে একটা চড় পড়ল। তারপর সে মহিলাটিকে বললেন, তোদের মতো কুকুরের ছানারা যাতে আমার মেয়ের দিকে কুনজর দিতে না পারে, তার জন্য আমি তাকে আমার বুক খাড়া করেছিলাম। আর সেই তুই আমার মেয়ের দিকে নজর দিস?
আমার সাথে কাজ করিস, ঠিক আছে, কিন্তু শোন, আমার মেয়ের যদি কোনো ক্ষতি করতে চাস তাহলে এমন অবস্থা করব না বিয়েও করতে পারবি না। রাসেল ভয় পেল। সে জানে এই মহিলাটা কত ভয়ঙ্কর, তাই ভয়ে ভয়ে বলল, শায়লা ম্যাডাম, আমারে মাফ করবেন। আমি তো আপনার জন্যই গেছিলাম আপনার মাইয়ারে দেখতে। সে বহুত ভালা আছে, হের বিয়া হইয়া গেছে এক ভালা পোলার লগে। যা তুই, ওর খবর আমি অনেক আগেই পেয়েছি। আর শোন, ওই এসিপি আমার মির্জা কিন্তু তোর পেছনে লাগছে, সাবধানে থাকিস। রাসেল মাথা দুলিয়ে চলে গেল। শাইলার চোখ ছলছল করে উঠল। তার জীবন সুন্দর হতে পারত, তবে একজনের জন্য তার জীবনটা তছনছ হয়ে গেছে। সে মেয়ে হারা হয়েছে। সে আর কিছু ভাবতে পারে না। নিজের কাজের জন্য বের হয়ে পড়ল। রাতের বাসায় এসে নিজের রুমে নূরকে দেখতে না পেয়ে কিছুটা অবাক হয় রুদ্র। তবে সন্ধ্যার সময় ঘটনা মনে পড়তে সে কপালে চাপড় লাগালো। রাসেল আর ডালিয়ার কেসটা নিয়ে সে অনেকটা টেনশনে ছিল, আর রাসেলকে খুঁজে না পাওয়ার বেশ রেগেছিল। সেই সব রাগ ঝেড়েছে নূরের উপর। আর তখন লাল ফাইলটাও পাচ্ছিল না, যেটাতে ডালিয়ার কেসটা সম্পর্কে সব তথ্য ছিল। রুদ্র বিরক্তি নিয়ে ফ্রেশ হতে চলে গেল। এসে সে মারিয়ার রুমের দিকে হেঁটে চলল। তার একমাত্র মিসেস সেখানে ছাড়া আর তো কোথাও থাকবে না। সে রাতে বাইরে থেকে খেয়ে এসেছে। মারিয়ার রুমের কাছে গিয়ে দেখলো লাইট জ্বলছে প্লাস দরজা খোলা। রুদ্র মনে মনে ভাবলো মারিয়া হয়তো পড়ছে, কারণ তার রাত জেগে পড়ার অভ্যাসটা আছে। সে দরজায় নক করে পড়ল, মারু আসতে পারে? মারিয়া পড়ছিল। তার পাশে নূর মোবাইলের ক্রিম আবার ভিডিওটা দেখে মন ভালো করছিল, কিন্তু রুদ্রর আওয়াজ পেয়ে দুজনেই চমকে দরজার দিকে তাকালো। মারিয়া বলল, আসো ভাইয়া। মারু ঘুমাসনি কেন? ঘুম আসছিল না, তাই এমনি বই পড়ছিলাম। নূর রুমে আসো। নূরের রাগে সারা শরীর কাঁপছে। সে মোটেও এখন ওনার চেহারা দেখতে চায় না, না কথা বলতে। তাই কিছু না বলেই মোবাইলটা দেখায় মনোযোগ দিল। নূরের এমন কাজে ভয় পেয়ে গেল মারিয়া, কারণ সে জানে তার ভাই কেমন। তাই সে নূরের দিকে তাকিয়ে বলল, নো, রুমে যা তুই। আমি এখানেই থাকবো, কারোর সাথে কোথাও আমি যাব না। আমি বেশি কথা বলা একদম পছন্দ করি না। রুমে আসতে বলছি, আসো। নাকি এত রাতে ড্রামা করতে চাও? নূর এবার মারিয়ার দিকে তাকালো। মারিয়া তাকে ইশারা করে বোঝালো রুদ্রের সাথে যাওয়ার জন্য, না হলে এক্ষুনি কেলেঙ্কারি হয়ে যাবে। নূর জানে রুদ্র কেমন, তাই আর বেশি কথা না বলেই উঠে ধূপধাপ ফেলে রুদ্রের রুমের দিকে হাঁটা দিল। রুদ্র যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তারপর মারিয়ার সাথে কিছুক্ষণ কথা বলে রুমের দিকে পা বাড়ালো। রুমে আসতেই নূর শাড়ি না পাল্টিয়ে সেই অবস্থায় বিছানায় শুয়ে চোখ বন্ধ করে রাখলো। নূরের আজ অনেক অভিমান হয়েছে। সে কথা বলবে না রুদ্রের সাথে। রুদ্র রুমে এসে দরজা বন্ধ করে নূরের দিকে তাকালো। সে মনে মনে ভাবলো হয়তো মেয়েটা অভিমান করেছে, কোথাও যেন পড়েছিল। ভীতু মেয়েদের অভিমান অনেক প্রবল হয়, সহজে তা ভাঙে না। রুদ্র রুমের লাইট অফ করে দিয়ে নূরের পাশে শুয়ে পড়ল। রাত কত হয়েছে জানা নেই, আমি এখনো ঘুমাইনি। তবে কিছুক্ষণ পর উনি আমাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন, রাগ করেছো? ওনার এমন আদুরে গলায় রাগ করছো বলতেই আমি ফোঁপিয়ে উঠলাম। উনি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললেন, সরি মাই মিসেস, আমি তখন অনেক টেনশনে ছিলাম। লাল ফাইলটা না পাওয়ায় তাই এমন বিহেভ করেছিলাম। ওনার কথা শুনে ভয়কে জয় করে রাগী গলায় বললাম, একদম জুতা মেরে গরুদান করতে আসবেন না। আমাকে অপমান করার আপনি কে? আপনার সাহস কিভাবে হলো? বলতে বলতেই শব্দ করে কেঁদে উঠলাম। উনি আমার কথা শুনে দ্রুত আমাকে ওনার দিকে ফিরে জাপটে ধরলেন। ওনার হুট করে এমন করায় আমি কান্না বন্ধ করে চমকে গেলাম। উনি আমার নাকের সাথে নিজের নাক ঘষে বললেন, সরি বললাম তো, হঠাৎ জ্ঞান হারানো মেয়েদের অভিমান মানায় না। ওনার কাজে আমি লজ্জায় ওনার দিকে সরে আসতে চাইলে উনি আরো শক্ত করে জাপটে ধরলেন। তারপর আবার বললেন, অভিমান কমেছে? আমার অভিমান কমেনি, তবে কিছু না বলেও চুপচাপ ওনার সাথে মিশে রইলাম। এখন অনেকটা ওনার সাথে সহজ হয়ে গেছি, তাই এইভাবে থাকলেও ভয় করছে না। আর দাদি বলেছেন, স্বামী যা বলবে শুনবা, তার আবদার পূরণ করবা। সেদিন দাদির বলা কথাগুলোর মানে বুঝতে পেরে আমার লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছিল। আমার ভাবনার মাঝে উনি হুট করে আমার গলায় নাক ঘষে বললেন, এখনো অভিমান করে আসো? ওনার কাজে আমি বরফের নাই জমে গেলাম। এখন অভিমান থেকে লজ্জা বেশি লাগছে, তাই ওনাকে মিনমিন গলায় বললাম, আমার কোনো অভিমান নেই। এখন আপনি আমাকে ছাড়ুন, আমার দম বন্ধ লাগছে।
আমার কথা শুনে উনি আমাকে ছাড়লেন না, বরং আরো গভীরভাবে ছুঁয়ে দিলেন। ওনার এমন কাছে আমি জ্ঞান হারাবার উপক্রম। হয়তো উনি আমার অবস্থা বুঝতে পেরেছেন, তাই বললেন, প্লিজ জ্ঞান হারাবা না। আমি জোরে জোরে শ্বাস নিয়ে ভয়ে ভয়ে বললাম, আপনি একটু দূরে যান, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। উনি আমার কথা শেষ হতেই আমার হাত দুটো বিছানার সাথে চেপে ধরে ওনার সমস্ত ভার আমার ওপর ছেড়ে দিয়ে বললেন, আমি তো কিছুই করলাম না, তার আগে এই অবস্থা তোমার। ওনার কথা শুনে আমি তাজ্জব বনে গেলাম। আজ ওনার মাথা ঠিক আছে তো? এমন অদ্ভুত ব্যবহার করছে কেন? হাতে ব্যথা পাওয়ার ফলে ওনাকে বললাম, হাতে ব্যথা লাগছে তো, ছাড়ুন আমায়। উনি ছাড়লেন না, বরং অদ্ভুতভাবে ছুঁয়ে দিলেন। এমন ছোঁয়া আমার জন্য নতুন, তাই ভয়ে কেঁদে উঠলাম। আমার কান্না শুনে উনি বিরক্তি নিয়ে আমার গলা থেকে মুখ তুলে বললেন, কান্না বন্ধ করো, না হলে একদম পিস্তল দিয়ে ঠুকে দিব। দেখুন, আমি এখন অভিমানী রাগ কোনোটাই করিনি। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, এবার আমাকে ছাড়ুন। লাইটটা বন্ধ থাকলেও ড্রিম লাইটের আলোয় ওনার গভীর চোখ দুটো দেখে আমি থমকে গেলাম। সেই চোখ যেন আমাকে অনেক কথা বলতে চাই, তবে কি বলতে চাই আমি বুঝতে পারছি না। ওনাকে আর ওনার চোখের ভাষা বোঝার ক্ষমতা আমার নেই। উনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, আজ যদি আমি তোমাকে চাই, তাহলে কি তুমি ফিরিয়ে দিবে? ওনার কথা শুনে মৃদু চমকে উঠলাম আমি। এখন ওনাকে কি উত্তর দেওয়া দরকার বুঝে উঠতে পারলাম না। উনি আমার হাজবেন্ড, ওনাকে ফেরানোর সাধ্য আমার নেই। তাই কিছু না বলেই চুপ করেই থাকলাম। উনি আমার দিকে তাকিয়ে আমার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বললেন, আমি আমার উত্তর পেয়ে গিয়েছি। বলেই উনি আমার ঠোঁটে নিজের ঠোঁটের ছোঁয়া দিলেন। আমার ওনাকে জিজ্ঞাসা করার ইচ্ছা হলো, ভালোবাসেন আমায়? তবে করা হলো না। ওনাকে আমি ঠিক বুঝতে পারি না। মাঝে মাঝে মনে হয় অনেক ভালোবাসেন, আবার মনে হয় প্রচণ্ড অপছন্দ করেন। তবে আসলে আমাকে নিয়ে ওনার মনে কি আছে তা জানা নেই আমার। এই অল্প দিনে কি প্রেম ভালোবাসা হয়েছে, নাকি এটাই দাদির বলা সেই পবিত্র বন্ধন? আর আমার মনে ওনাকে নিয়ে কি অনুভূতি আছে তাও তো এখনো জানা নেই আমার। তবে ওনার প্রতি আমার প্রচুর টান অনুভব করি। সকালে আমার ঘুম ভাঙতে নিজেকে এলোমেলোভাবে ওনার বাহু ডোরে আবদ্ধ পেলাম। প্রথমে চমকালো, পরে নিজেকে সামলে নিলাম। কাল রাতের কথা মনে পড়তেই লজ্জায় কুঁকড়ে গেলাম। তবে নিজেকে ওনার কাছ থেকে ছাড়াতে গিয়েও ব্যর্থ হলাম। আমি নড়াচড়া করতেই ওনার ঘুম ভেঙে গেল। উনি ভালোভাবে চোখ পরিষ্কার করে আমার দিকে তাকিয়েই বললেন, কি সমস্যা, এমন নড়াচড়া করছে কেন? আমি লজ্জায় ওনার দিকে না তাকিয়ে বললাম, আমার উঠতে হবে, আপনি ছাড়ুন। উনি বিরক্তি নিয়েই বললেন, এখনো এত লজ্জা? ন্যাকা কোথাকার! কয়টা বাজে? এত সকাল সকাল উঠে কি করবা? ঘুমাও। তোমার ভার্সিটির টাইমে আমি অ্যালার্ম দিয়ে রেখেছি, আমারও তো বের হতে হবে। বলেই আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নিলেন। ওনার কথা শুনে আরো লজ্জায় কুঁকড়ে গেলাম। দাদি একদিন বলেছিলেন, মাইয়ার বলার পবিত্র বন্ধনে আবদ্ধ হইলে তাদের মধ্যে মায়া ভালোবাসা আপনা আপনি চলে আসে। দাদির কথা মনে করে মনে মনেই হাসলাম। রুদ্র মির্জা এই নামটা অনেকের কাছে ভালোবাসার নাম, আবার অনেকের কাছে ঘৃণার। রুদ্র ছোটবেলা থেকে নাকি ভীষণ গম্ভীর, রাগী, অনেকটা সিরিয়াস টাইপ ছিল। সে সবসময় সোজাসুজিভাবে কথা বলতে পছন্দ করত। তার নিজের আবেগ, নিজের দুর্বলতা সবসময় নিজের একান্ত রাখতে পছন্দ করত। সবসময় একা একা থাকার চেষ্টা করত। কিন্তু বড় হওয়ার সাথে সাথেই সব পরিবর্তন হয়, তবে সব কথা একান্ত রাখার ব্যাপারটা সে পাল্টাতে পারেনি। না হলে কি 2 বছরের কাছাকাছি এসেও তার পুলিশ হওয়ার ব্যাপারটা কেউ না জেনে থাকতো? সে ব্যাপারটাও একান্ত রেখেছে। সে ছোটবেলা থেকেই বড় হয়েছে একটা রাজনীতিগত পরিবার, তাই যখন সে 21 বছরে পা দিয়েছিল তখন থেকে বাবা ভাইয়ে দেখা যায় কি সেও রাজনীতিতে যোগ দেয়। তবে সেটা ছিল একটা ইচ্ছা কিংবা শখ থেকে। তার পারিবারিক রাজনীতিময়, তাই সেও সেখানে মিশে গেছে। কিন্তু তার লক্ষ্য স্বপ্ন ছিল আলাদা। সে শুধু ভালো সৎ পুলিশ হতে চেয়েছিল, তা হয়েছে, কিন্তু পরিবারের কাউকে জানানো হয়নি। সে খুব সাবধানে সব সামলিয়েছে। তার জেলা থেকে অনেকটা দূরত্ব একটা জেলায় তার পোস্ট হয়েছে, যেখানে তাদের একটা ফ্ল্যাটও আছে, তাই সেখানে থাকতে তার অসুবিধা হয়নি। আর পরিবার থেকেও তো সেটা লুকিয়ে রাখতে বেশি কষ্ট হতে হয়নি। তার বড় পুলিশ অফিসারের সাথে ভালো সম্পর্ক, তাই তার প্রফেশনটা আড়ালে রাখতে পেরেছে।
আর তার কাজের জন্য এখন অনেক শত্রু তৈরি হয়ে গেছে। তাই সে চায় না তার সৎ পথে চলার কারণে তার পরিবারের কারো ক্ষতি হোক। সে সব কিছু থেকে পরিবারকে দূরে রাখে। রুদ্রের জীবনে অনেক মেয়ে এসেছে, রিলেশনও গিয়েছিল, কিন্তু তার ইগো কিংবা ব্যক্তিত্বের জন্য কোনো রিলেশন 1 মাসেরও টিকতে পারেনি। রুদ্রকে কন্ট্রোল করা সহজ না, কারণ সে রুদ্র মির্জা। কিন্তু এখন সে নূরকে ভালোবাসতে চায়, তাকে নিয়ে বাকি জীবনটা কাটাতে চায়। সে নূরকে এখনো সেইভাবে ভালোবাসতে পারেনি, কিন্তু সে নূরের মায়ায় পড়ে গেছে, যাকে বলে গভীর মায়া। আর সে নূরের সাথে স্বাভাবিকভাবেই সংসার করতে চায়। রুদ্র একের পর এক কেস সমাধান করে যাচ্ছিল, কিন্তু এইবারের কেসটা দুটো কোনোভাবে সমাধান করতে পারছে না। এক তো ডালিয়ার কেসটা, আর একটা রাশেদের কেসটা। এই দুটো কেস যেন রুদ্রকে অতিষ্ঠ করে তুলছে। রুদ্র তার সেই ফ্ল্যাটে আছে, যে ফ্ল্যাটটা তার বাবা তার 23তম জন্মদিনে গিফট করেছিল। সে তার বাবার বাসা থেকে প্রায় এখানেই চলে আসে। এখান থেকে তার থানা যেতে বেশিক্ষণ সময় লাগে না। সে বাসা থেকেই ব্যবসার কাজ আছে বলে বের হলেও এই ফ্ল্যাটে এসে রেডি হয়ে থানায় চলে যায়। তার গাড়ি থাকায় যাওয়া আসায় কষ্ট হয় না। অবশ্য এখন তার অভ্যাস হয়ে গেছে। রুদ্র মাথা চেপে ধরে সোফায় বসে পড়ল। তার আশেপাশে সব ফাইল এলোমেলো হয়ে পড়ে আছে, কোনোভাবেই সে কেসগুলো সমাধান করতে পারছে না। ম্যাডাম, এবার কিন্তু বাড়াবাড়ি হইয়া যাচ্ছে। আমি খুন করে পেলিব ওই আমানের বাচ্চারে, কইয়া দিলাম। চুপ কর, সব তোর জন্য হয়েছে। মুখ খোলা কে রাখতে বলেছিল? কুত্তার বাচ্চা, লাথি দিতে মন চাইছে তোরে। যদি আমার ব্যবসার কোনো ক্ষতি হয় তাহলে সেই দিন তোর মৃত্যু। ম্যাডাম, আর হইব না, এবারের মতো আমারে বাঁচিয়ে দেন। ঠিক আছে, এটা কিন্তু শেষবার। আমি কিন্তু আর বাঁচাবো না। শুনেছিস আমার মির্জা বিয়ে করেছে? কাকে করেছে জানিস? আর ঘরোয়া ভাবে নাকি করেছে, কয়েকটা আত্মীয় ছাড়া কাউকে জানায়নি। আমি রফিক থেকে জেনেছি এইসব। তো শোন, আগে ওর বউকে উঠিয়ে আন, তারপর বাকি কাজ পরে বুঝিয়ে দেব। এই জন্যই আপনারে আমি বেশি ভালোবাসি ম্যাডাম, আপনার জন্য আমার জান কুরবান। বলে সে শাইলা খানের রুম ত্যাগ করলো। রাশেল যেতেই শাইলা খাতুন মনে মনে বললেন, আমি কেমন তুমি জানো না মিস্টার আমার মির্জা। আমার সাথে পাঙ্গা নেওয়া এত সহজ না। এবার তুমি সব হারাবে। রুমের সব জিনিসপত্র এলোমেলো করেছে ফারিয়া। তাকে সামলাতে ব্যর্থ চেষ্টা করছেন রিয়ান। প্লিজ পুতুল, এবার থাম, এভাবে হাইপার হোস না, আমি নিতে পারছি না। আমিও পারছি না এমন মানসিক কষ্ট নিতে। আমি মুক্তি চাই এর থেকে। হয় রুদ্রকে এনে দাও, না হয় আমাকে মেরে ফেলো, তাও আমি আর নিতে পারছি না। শান্ত হ আমার পুতুল, আমি চেষ্টা করছি, কিন্তু ও তো তার ওয়াইফকে ডিভোর্স দিবে না। তাহলে ওর ওয়াইফকে তার জীবন থেকে সরিয়ে দাও। ফারিয়ার কথা শুনে রিয়ান চমকে উঠল। সেটা কোনোভাবেই করতে পারবে না, কারণ সে তার নূরময়ীকে ভালোবেসে ফেলেছে। তাই নিজেকে সামলে বলল, দেখ, আমি ওই মেয়েটার সাথে কথা বলে দেখব। মেয়েটা হয়তো সে বিয়েটা থেকে বের হয়ে আসতে চাই, কারণ বিয়েটা একটা ভুল বোঝাবুঝির মধ্যে হয়েছে। সত্যি তো? তুমি প্লিজ মেয়েটাকে বুঝিয়ে বলিও আমি মারা যাব রুদ্রকে ছাড়া। তাকে প্লিজ বলিও ও জীবন থেকে সরে যেতে। রিয়ান বোনকে আগলে নিল, তবে কিছু বলল না। নূর, আর কত কান্না করবা? এবার বন্ধ করো তোমার ন্যাকা কান্না, না হলে কিন্তু আমি একদম ঠুকে দিব। আপনার সাথে কথা বলার বিন্দুমাত্র আমার ইচ্ছা নেই। রুদ্র কপালে চাপড় লাগালো। রাত তখন 12টার কাছাকাছি। রুদ্র এবার রেগে বলল, কান্না বন্ধ করবা নাকি আমি অন্য ব্যবস্থা নিব? এতদিন কই ছিলেন? রুদ্র এবার বিছানায় শুয়ে নূরের এক হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, ও এজন্যই বুঝি আমার মিসেস কান্না করছে। তাহলে শোনো, কইছিলাম আমার একটা ব্যবসার কাজে শহরে বাইরে যেতে হয়েছিল, তাই। কল রিসিভ করেননি কেন? সে অনেক লম্বা কাহিনী, পরে বলবো। আপাতত আমি প্রচুর ক্লান্ত, একটু ঘুম প্রয়োজন। নূর কোনোভাবে নিজেকে কান্না আটকাতে পারছে না। সে মনে মনে ভাবলো সে ভয়ঙ্করভাবে ফেঁসে গেছে এক শক্ত কঠোর হৃদয়ের ছেলের মধ্যে। সে আস্তে আস্তে তাকে ভালোবেসে ফেলেছে। রুদ্রর প্রতি তার মনে থাকা সব অনুভূতি গাঢ় থেকে গাঢ় হচ্ছে। তাই তো সে কয়েকদিন বাসায় না আসায় সে পাগল হয়ে যাচ্ছিল, যেন তার দম বন্ধ হয়ে আসবে।
কিন্তু নূরের অভিমান হলো রুদ্রের তো প্রয়োজন ছিল তার রাগ ভাঙানো, কিন্তু সে তো তাকে কিছুই না বলে ঘুমিয়ে পড়ল। নূর যখন বুঝতে পারলো রুদ্র গাঢ় ঘুমে আছে, তখন সে আস্তে আস্তে করে তার থেকে সব সরে এসে বিছানায় নেমে বারান্দা থেকে হেঁটে চলে গেল। এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে নূর আর ভাবছে তার জীবনে কি থেকে কি হয়ে গেল। আজ বিয়ের 1 মাস হয়ে গেল, কিন্তু এই 1 মাসে না তার বাবা খোঁজ নিয়েছে না মা। সে এইসব ভেবে কেঁদে উঠল, যাকে বলে শব্দ ছাড়াই কান্না। হুট করে তার জীবনে রুদ্র চলে আসলো, যাকে দেখলে সে 100 হাত দূরে থাকতো। কালের পরিবর্তনে আজ তার হাজবেন্ড ওয়াইফ, তার একটা স্বাভাবিক সংসারও করছে, কিন্তু সেখানে নেই কোনো ভালোবাসা, আছে শুধু আকর্ষণ। এছাড়া তো রুদ্র তাকে ভালোই বাসে না। এইসব ভেবেই নূর আরও কাঁদতে লাগলো। মনে মনে ভাবলো, রুদ্র কেন আমাকে ভালোবাসে না, কেন উনি আমাকে অনুভব করেন না, কেন ওনার কথা আমার বারবার মনে পড়ে, কেন উনি না থাকলে নিজেকে পাগল পাগল মনে লাগে। মেয়েরা আবেগী হয়, তাই তারা বেশিরভাগ খুব তাড়াতাড়ি নিজের স্বামীর প্রেমে পড়ে যায়। নূরও হয়তো রুদ্রর প্রেমে পড়ে গেছে, হয়তো তাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু রুদ্র, সে কি আমাকে ভালোবাসতে পেরেছে? কিন্তু উনি আমাকে ওনার বউ হিসেবে স্বাভাবিক আচরণ করেন, ভালোবাসেন বলে তো কোনোদিন মনে হয়নি। মারিয়া ঠিকই বলেছে, রুদ্রর প্রেমে যে পড়েছে সে মরেছে, কারণ রুদ্রকে নিজের করে রাখা অনেক কঠিন। নূর বুঝতে পারলো সেও মরতে যাচ্ছে, রুদ্রকে বোঝার সাধ্য তার নেই। এইসব ভেবেই সে আকাশের দিকে এক মনে তাকিয়ে থাকলো। গরমে ঘেমে একাকার হয়ে আছি, তবুও বাসায় যেতে পারছি না মারিয়ার জন্য। ভার্সিটি আসার পর থেকে একটা ক্লাসও করতে পারি না মেয়েটার জন্য। যখন থেকে আসছে তখন থেকে কান্না করে যাচ্ছে। কতবার জিজ্ঞেস করেছি কেন কান্না করছে, কিন্তু মেয়ের কান্না বন্ধই হচ্ছে না। তাই এবার গালে একটা হালকা চড় দিয়ে বললাম, কি আর কতক্ষণ একা কান্না করবি বলতো, এবার তো বন্ধ কর আর বল কি হয়েছে, না হলে আমি লাথি দিয়ে জাপান পাঠিয়ে দেব। মারিয়া আমার দিকে ছলছল চোখে তাকিয়ে আর ভাঙা গলায় বলল, আমান তো এখনো ফেরেনি, তাই আমি ওনাকে বলেছিলাম যেন উনি ফিরে আসেন, কিন্তু আমার কথায় উনি আমাকে ধমক দিয়ে ব্লক করে দিয়েছেন। বলেই আবার কাঁদতে লাগলো। ওর কথা শুনে মনে মনে রাগ হলো, এই জাতের ছেলেগুলো এমন কেন? ওই লোকে বলে না, বেশি ভালোবাসা পেলে কদর বোঝে না, ঠিক সেম অবস্থা হয়েছে তাদের। আমি বললাম, তো কি হয়েছে তাতে, তুই কেন কান্না করে মরে যাচ্ছিস? নিবি নাকি তুই? বেশি পাত্তা দিচ্ছিস তো, তাই এমন করছে। খবরদার কান্না করবি না, আর একদম সে না আসা পর্যন্ত কথাই বলবি না। সারা জীবন তো ভালোবেসে মরেছিস, এখন বিয়ের পরও শান্তি নেই। আমিও তোর ভাইয়ের প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম, কিন্তু এখন নিজেকে সামলে নিয়েছি। যে আমাকে বোঝে না তাকে আমি বুঝি না, জ্ঞান হারানোর মেয়ে হতে পারি, অবলা নয় বলে ভেঙচি কাটলাম। মারিয়া আমার দিকে গোল গোল চোখে তাকিয়ে বলল, তুই বলছিস আর না কথা বলার জন্য আমাদের সাথে? হ্যাঁ বললাম। আমি যে ওনাকে ভীষণ ভালোবাসি, কিভাবে ইগনোর করব? যদি না পারিস আমার সামনে কান্না করবি না, আমি সে সহ্য করব না, বলে দিলাম। তুই যা বলিস তাই হবে, তোর বুদ্ধি সবসময় কাজে লাগে। এই তো ভালো মেয়ের, শুন এদিকে আয়, আমার ভাইয়া তো নেই, আমি না হয় তোর চুমুটুমু দিই। বলতে সে কান্নার মাঝে খিলখিল করে হেসে উঠল। ওকে হাসাতে পেরে আমি নিজেও হাসলাম। তারপর আবার হই হই করে বাসায় ফিরলাম। রাত 11টার দিকে রুদ্র বাসায় ফিরেছে। কতগুলো কেস নিয়ে বিজি থাকায় সে আসতে দেরি হয়ে গেছে, কিন্তু বাকি দিনগুলোর মতোই নূর তার জন্য অপেক্ষা করেনি। সে অনেক আগেই ঘুমিয়ে গেছে। সেটা দেখে রুদ্র বিরক্ত লাগলো। কিছুদিন ধরে মেয়েটা অদ্ভুত আচরণ করছে, তার আশেপাশে না বললেই চলবে। রুদ্রর রাগ হলো, রেগে এসে ফ্রেশ হতে চলে গেল। রুদ্র ফ্রেশ হতে যেতেই নূর চোখ খুললো আর মনে মনে বলল, যতক্ষণ না তুমি ভালোবাসবেন ততক্ষণেই আমিটাকে আপনি পাবেন না মির্জা সাহেব। সে জেগেই ছিল, রুদ্র বাসায় না আসা পর্যন্ত ঘুমাতে পারে না। কেন পারে না জানা নেই, তার হাজবেন্ড হয়তো। তাই রুদ্র ফ্রেশ হয়ে বের হতে নূর চোখ বন্ধ করে নিল। রুদ্র ফ্রেশ হয়ে বিছানায় যেতেই নূরকে জাপটে ধরে ঘুমানোর চেষ্টা করলো। নূরের অস্বস্তি লাগলেও সেভাবে শুয়ে রইল। এখন তার অভ্যাস হয়ে গেছে এভাবে ঘুমানোর, তারপরও অস্বস্তি লাগে। তারপর তারা দুইজনেই ঘুমিয়ে দেশে তলিয়ে গেল। জানালা দিয়ে সূর্যের আলো চোখে পড়তেই রুদ্রের ঘুমটা ছুটে গেল। সে চোখ পিটপিট করে
হাত দিয়ে বিছানায় নূরকে খোঁজার চেষ্টা করলো। না, নূর তো নেই। কিছুদিন ধরেই এমনই হচ্ছে, যখনই সকালে ঘুম ভাঙে নূরকে সে পাশে পায় না। রাগে সারা শরীর রিরি করতে লাগলো রুদ্রর। সে বেশ বুঝতে পেরেছে নূর তাকে ইগনোর করছে। সেটা ভাবতেই তার ইগোতে লাগলো। মনে মনে ঠিক করলো এর জন্য তাকে একটা উচিত শিক্ষা দেবে। ওর হাতে নিয়েই টাইম দেখে নিল, মাত্র সকাল 6টা। তার থানায় যেতে হবে 9টার মধ্যে। সে রেগে উঠে পড়লো। তারপর সে ফ্রেশ হতে চলে গেল। নূর রুমে আসতেই রুদ্রকে বিছানায় না দেখে বুঝে গেল হয়তো ওয়াশরুমে গেছে, তাই ভালোভাবে বিছানায় গুছিয়ে রুমটাও গুছিয়ে নিল। আজ থেকে তাকে আর মারিয়াকে কোচিং করতে হবে। অনেক হেলাফেলা করেছে, এখন থেকে আর পারবে না। আর কারণ সামনে টেস্ট পরীক্ষা। রুদ্র ওয়াশরুম থেকে বের হয়ে নূরকে দেখে স্বস্তি ফেলল। এখন তার ভালো লাগছে। মেয়েটা তাকে দিন দিন পাগল করে দিচ্ছে। সে কেমন ছিল আর এখন কেমন হয়ে যাচ্ছে। মেয়েটা আশেপাশে না থাকলে তার রাগ হচ্ছে। সে নূরকে কিছু বলতে যাবে, তার আগেই নূর পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে গেল। এতে রুদ্র অবাকের সাথে সাথে রেগেও গেল। রুদ্র ওয়াশরুমের দরজায় জোরে লাথি দিয়ে বলল, বের হওয়া, একবার খুন করে ফেলবো একদম। রুদ্র মির্জাকে ইগনোর করা। এদিকে নূর ঝর্ণা ছেড়ে মনে মনে বলল, ঢং দেখে আর বাঁচি না। আমি কথা না বলাই উনি যেন মারা যাচ্ছেন। আমার কাছে কি শালা আমারে কি তুই ভালোবাসিস না? নূর রুদ্রর রাগকে বিশেষ পাত্তা দিল না। এমন সে রাগকে দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে। রুদ্র নূরের বের হতে দেরি হওয়ায় রাগে আগেই রেডি হয়ে বেরিয়ে পড়লো। মনে মনে ঠিক করে নিল আজকে নূরকে একটা টাইট দিতে হবে। ওর দেরি হয়ে যাচ্ছিল আর নূরকে কিছু না বলে চলে গেল। দুপুর হয়েছে সবে মাত্র। খিদে বাবা রুদ্র থানাতে ফাইল ঘেটে ঘেটে খাবার খাচ্ছে চামচ দিয়ে। ডালিয়ার কেসটাই সে সমাধান করে ফেলেছে, তাই সে মহা খুশি। ডালিয়া হাজব্যান্ডকে রেখে যে ছেলের সাথে পরকীয়া করেছিল, সেই ছেলেটাই তাকে ফাঁসিতে ঝুলিয়ে খুন করেছে আর দেখিয়েছে সেটা একটা সুসাইড। কিন্তু ভালোভাবে তদন্ত করাই সেই ছেলেটা খোঁজ পাই সেখানকার একটা কনস্টেবল। ব্যাস সব ঝটপট আপনা আপনি খুলে যায়। সেই ছেলেটাকে আজকে ধরে এনে কয়েকটা দিতেই সে সব ফটাফট বলে দিল। রুদ্র খুশি মনে খাচ্ছে আর রাসেলের কেসটা ভালোভাবে স্টাডি করছে। সে বুঝে গেছে এতটুকু এগুলোতেই একা রাসেলের কাজ না, তার পেছনে অনেক বড় কারো হাত আছে। আমার রাসেলকে খুঁজছে। আজ 7 দিন হয়ে গেল, কিন্তু এখনো তাকে খুঁজে পায়নি। রুদ্র বুঝে গেল এবার তাকে মাঠে নামতে হবে। রুদ্র এসব ভাবতেই হুট করে তার চোখে নূরের চেহারা ভেসে উঠল। সে বারবার নূরকে ভুলতে চেয়েও পারছে না। নূরের করা ইগনোর যেন তাকে বেপরোয়া করে তুলেছে। তাকে একটা আচ্ছা মতো শিক্ষা দিতে ইচ্ছা করছে। রুদ্র হঠাৎ খাওয়া থামিয়ে বুকে হাত দিয়ে নূরের কথা চিন্তা করতেই তার হাত দ্রুত চলা শুরু করলো। তার ধূপ ধূপ শব্দ হলো। এর মানে কি রুদ্র বুঝতে পারছে না কেন সে না চাইতেও নূর তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সে কোনোভাবেই কাজে মন দিতে পারছে না। মন বারবার নূরের দিকে চলে যাচ্ছে। রুদ্র চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকবার শ্বাস নিল। তারপর নূরের কথা মাথা থেকে বাদ দিয়ে খাওয়াতে আর ফাইল দেখাই মনোযোগ দিল। আমি আর মারিয়া ভার্সিটি থেকে বের হতেই সেদিনের সেই আজাইরা ছেলেটার মুখোমুখি হয়ে গেলাম। কিন্তু আমার আর তার পাশ কাটিয়ে চলে আসতে নিলেই উনি বললেন, নূরময়ী, আমার তোমার সাথে কিছু কথা ছিল। 5 মিনিট কি তোমার সময় হবে? ওনার কথাই আমি ভ্রু কুঁচকে ফেললাম। তারপর কোমরে হাত দিয়ে বললাম, প্রথমত আমাকে নূরময়ী ডাকা বন্ধ করুন, আর দ্বিতীয়ত আপনি না আমাকে চিনেন, না আমি আপনাকে চিনি, তাই তুমি করে বলাটা বন্ধ করুন। আর তৃতীয়ত আমি বিবাহিত, সেখানে একটা পরপুরুষের সাথে কথা বলতে গেলে আমার হাজব্যান্ডের পারমিশন লাগবে, যেটা উনি কখনোই দেবেন না। বলেই মারিয়ার হাত ধরে গাড়ির দিকে হাঁটা দিলাম। রিয়ানের হৃদয় ক্ষতবিক্ষত হলো নূরের কথায়। তার গলা ধরে এলো। সে কিভাবে কি করবে বুঝতে পারছে না। এদিকে তার বোন আর একদিকে তার ভালোবাসা। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে গেল। ভার্সিটি থেকে আসার পর খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে টুকটাক কাজে লেগে পড়লাম। এখন অনেকটা ভালো রান্না করতে পারি। তানিয়া ভাবি একদম পারফেক্টভাবে সব শিখিয়ে দিয়েছে। তারপর সন্ধ্যার পর আমি, দাদি, শাশুড়ি মা, তানিয়া ভাবি আর মারিয়া মিলে অনেক আড্ডা দিয়েছি। কিন্তু ডিনারের কাজে হেল্প করেই এখন আপাতত পড়তে বসেছি। আমি আর মারিয়া আলাদা বসেছি। আজ একসাথে বসলে আর পড়া হবে না। এক সময় পড়তে পড়তে 10টা বেজে গেছে। শ্বশুর বাবা আর বড় ভাইয়া বাসায় ফিরেছেন। তবে ওনাদের সাথেই মির্জা সাহেব দেখে আমি অবাক হলাম। উনি তো এত তাড়াতাড়ি আসেন না।
তবুও আমি সেদিকে পাত্তা না দিয়ে ডিনারের পরিবেশন করাই মন দিলাম। ডিনারের করার পর সব গুছিয়ে 11টার দিকে রুমে আসলাম। তখন দেখলাম উনি ফোনে মনোযোগী। আমি সেদিকে পাত্তা না দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হতে না হতে উনি আমার হাত ধরে টেনে ওনার সামনে নিয়ে গেলেন। আচমকা এমন হওয়াতে আমি ভয় পেলাম, তবে নিজেকে সামলে তেজি গলায় বললাম, এইভাবে টেনে আনার মানেটা কি? উনি আমার দিকে রাগি চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, এখন খুব সাহস বেড়ে গিয়েছে তাই না? আমাকে তেজ দেখাচ্ছ? বেশি ওরা ভালো না, ঝড়ে পড়ে যাবে। আমাকে ইগনোর করার মানে কি? আমি ব্যথায় চেল্লিয়ে উঠলাম। তবে পাষাণ হৃদয়ের উনি আমার থেকে হাত সরালেন না। অনেক কষ্ট করে আমার মুখ থেকে ওনার হাত ছাড়ালাম। তারপর ওনার বুকে জোরে ধাক্কা দিয়ে বললাম, আমি ইগনোর করি বা না করি এতে আপনার কি যায় আসে? কখনো বলেছেন কোথাও বলে যান কোথায় থাকেন, কি করেন? হ্যাঁ, সেটা জানার অধিকারটুকু তো আমার আছে। না, নেই। শুধুমাত্র আপনি আমার উপর অধিকার ফলাতে পারবেন, আর আমি অধিকার ফলাতে গেলেই ধমক দিয়ে চুপ করিয়ে দেন। শুনুন মিস্টার মির্জা, আমি আপনাকে এখন আর ভয় পাই না, তাই অহেতুক ভয় দেখানো আসবেন না। যখন সব বলবেন তখন ভালোবাসবেন, তখন আমার কাছে আসবেন, আর আগে আসবেন না, বলে দিলাম। উনি আমার কথাগুলো শুনে অগ্নি চোখে তাকিয়ে আছেন। আমি বিরক্তি নিয়ে বিছানায় বসে চোখ বন্ধ করে রাখলাম। ভালো লাগছে না কিছু, নিজেকে হাস্য করার মূল্যহীন মনে হচ্ছে। আমি চোখ বন্ধ করতে অনুভব করলাম আমার কপালে কিছু ঠেকানো। আমি তাড়াতাড়ি চোখ খুলতে দেখে চমকে উঠলাম আর ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম। উনি রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছেন, আর ওনার সেই বিখ্যাত পিস্তলটি আমার কপালে ঠেকানো। উনি পিস্তলের স্টিকারটা আঙুল দিয়ে রাগী গলায় বললেন, ঠুকে দি? বেশি সাহস বেড়ে গিয়েছে তাই না তোমার? এবার মুখে মুখে তর্ক করছো রুদ্র মির্জার সাথে? ইউ স্টুপিড গার্ল। ভালোবাসা বললেই হয়ে যায় না, এর জন্য সময় লাগে। আমি তোমাকে কি হুট করে ভালোবাসতে পারবো? সময়ের প্রয়োজন, সব বুঝলে? নাকি আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি যে এমন বিহেভ করছো? উনি আরো রেগে চিল্লিয়ে ধমকাতেই আমি জ্ঞান হারিয়ে বিছানায় ঢলে পড়লাম। আমার জ্ঞান হারানো দেখে রুদ্র কপালে চাপড় দিল আর মনে মনে বলল, কপাল করে একটা বউ পেয়েছি। আমি কান্না করছি বসে বসে, আর উনি আমার দিকে এক মনে তাকিয়ে আছেন। কিছুক্ষণ আগেই এক গ্লাস পানি আমার উপর ঢেলে দিয়ে আমার জ্ঞান ফিরিয়েছেন, আর তার ফলে আমার কাপড় ভিজে গেছে খানিকটা। আর এখন আমার সেই ভয়ঙ্কর মুহূর্তটা মনে পড়তে আমি ভয়ে কেঁপে কেঁপে উঠছি। আমি ভীষণ ভয় পাই পিস্তলটাকে, সেটা একটা আমার দুর্বলতা। উনি সবসময় আমায় দুর্বলতায় আঘাত করেন, আর আমি ভয়ে চুপসে যাই। রুদ্র মুখে হাত দিয়ে নূরকে পুরোপুরি স্ক্যান করে মনে মনে ভাবলো, পুলিশের বউ হয়ে সে পিস্তলকে ভয় পায়। আল্লাহ যদি আমার সত্যটা জানতে পারে তখন তার কি অবস্থা হবে কে জানে। রুদ্র ওর কান্না সহ্য করতে না পেরেই বলল, কান্না বন্ধ করবা নাকি আমি অন্য ব্যবস্থা নিব? ওনার কথা শুনে চমকে উঠে ওনার দিকে তাকিয়ে বললাম, আপনার পায়ে ধরি, অমন কথা আর করবেন না। আমি প্রমিস করছি আর জীবনেও আপনাকে ইগনোর করবো না। দয়া হলে সব সময় আপনার পেছনে গুড়গুড় করবো বলে মুখ চেপে কেঁদে উঠলাম। রুদ্র এবার বাঁকা হেসে নূরকে আলতো করে জড়িয়ে ধরে বলল, অনেক হয়েছে তোমার কান্না, এবার আসো একটু আদর করি। ওনার কথা শুনে লজ্জায় আর ওনার দিকে তাকালাম না। শেষ রাতের দিকে রুদ্র বিরক্তি নিয়ে তাকিয়ে আছে কান্না করতে থাকা নূরের দিকে। রুদ্র এবার রেগে বলল, কান্না বন্ধ করো, নাহলে একটা মায়েরও নিচে পড়বে না বলে দিলাম। নূর রেগে ঝাঁপিয়ে পড়লো রুদ্রের ওপর, তারপর এলো পাতাড়ি মারতে মারতে পড়লো। বলেছিলাম না যতদিন না আপনি আমাকে ভালোবাসেন ততদিন পর্যন্ত আমার কাছে আসবেন না। আমার কথা শুনে উনি হঠাৎ উচ্চস্বরে হেসে উঠলেন। তারপর আমার হাত দুটো ধরে আমাকে বিছানার সাথে চেপে ধরে বললেন, চোর পালিয়ে গেলে নাকি বুদ্ধি বাড়ে, সে অবস্থা হয়েছে তোমার। এখন কান্নার মানে কি বলে? আবার হেসে উঠলেন। ওনার কথার মানে বুঝতে পেরে বোকা বনে গেলাম। তার সাথে লজ্জায় আমি অন্যদিকে চোখ ফেরালাম, কিন্তু উনি আমার নাকের সাথে ওনার নাক ঘষে হঠাৎ গেয়ে উঠলেন, তুমি আকাশের বুকে বিশাল এক উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। আমি তোমাকে ভেঙে চুরে শতবার বেয়েছো, তুমি বহু দূরে। এমন একটা পরিস্থিতিতে ওনার এমন ধরনের গান শুনে চমকে গেলাম। তার চাইতেও বেশি চমকালাম ওনার কণ্ঠে গান শুনে। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি, আর উনি আমার তাকানো দেখে হেসে যাচ্ছেন। সকাল 9টায় আমি গোসল করে ভালো একটা লাল বেনারসি শাড়ি পরলাম, কারণ আজ তানিয়া ভাবির আম্মু আর তার বোন আর খালামুনি আসবেন, তাই এত সকাল সকাল রেডি হওয়া।
মির্জা সাহেব অনেক আগেই নিজের কাজের জন্য বের হয়ে গেছেন। ওনার সাথে আমার মান অভিমানটা এখনো কমেনি, বরং আরও বেড়ে গেছে। আজ ব্যাপার হলো, আমাদের প্রতিদিন কোনো না কোনোভাবে ঝগড়া হয়, আর এর কারণ এখনো আমি খুঁজে বের করতে পারিনি। উনিও আগের থেকে কেমন জানি রসিক হয়ে গেছেন, পায়ের উপর পা দিয়ে আমার সাথে ঝগড়া করেন, যখন তখন আমাকে ডিস্টার্ব করেন, ওনার চরিত্র থেকে আলাদা বিহেভ করেন আমার সাথে। সেই সব কথা আমি মাথা থেকে ঝেড়ে ফেলে রান্নাঘরের দিকে চলে আসলাম। রান্নাঘরে শাশুড়ি মা আমাকে দেখে বললেন, প্রতিদিন শাড়ি পরো, তবে আজকে একদম বউ বউ লাগছে। এই জন্যই বলি সবসময় একটু সেজে গুজে থাকবা, পুতুল পুতুল লাগে। বলেই লোলাটে হাসলেন। ওনার কথাই আমি খিলখিল করে হেসে উঠে বললাম, এখন থেকে না হয় সেজে গুজেই থাকবো প্রতিদিন। আমার কথা শুনে শাশুড়ি মা হাসলেন, তবে কিছু বললেন না। এর মধ্যেই দাদি এসে বললেন, মেজনাথ বউ। এখন উনি আমাকে ভীষণ ভালোবাসেন, ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে, তাই উনি আমাকে মেজনাথ বউ বলেই সম্বোধন করেন। আমি দাদির দিকে তাকিয়ে হেসে বললাম, বলুন দাদি। দাদি আশেপাশে তাকিয়ে আমার কানের কাছে ফিসফিস করে বললেন, তোমার অনেক মোটা লাগিতেছে আগের থেকে, পেটে বাচ্চা আইসেননি। দাদির কথাই আমার চোখ বড় বড় হয়ে গেল। সাথে সাথে সেখানে থাকা একটা আয়নায় নিজেকে দেখলাম। হ্যাঁ, আগের থেকে একটু স্বাস্থ্যবান হয়েছি, তাই বলে দাদি এইভাবে বলবেন? আমি কোমরে হাত দিয়ে দাদির থেকে মুখ কালো করে তাকিয়ে বললাম, এত শখ নাতির ঘরে পুতিন পালার? দাদি দাঁত বের করে হাসে বললেন, ওই আর কি, তোমাগো পোলা মাইয়া তো আমরাই পালমু, তাই কইতাছি কি বেশি দেরি কইরো না, বাচ্চা একটা লইয়া নাও। আমি ওনার কথা শুনে এবার খিলখিল করে হেসে ওঠে ওনার গাল টেনে বললাম, আপাতত মোটা হয়েছি দাদি, বাচ্চা টাচ্চা কিছু হয়নি, আর যদিও হয় আগে তোমারই কমু। বলেই উচ্চস্বরে হেসে উঠলাম। আমার কথা শুনে দাদিও হাসলেন। তারপর কাজ করার পাশাপাশি আমরা অনেক গল্প করলাম। সন্ধ্যার দিকে তানিয়া ভাবির আম্মুরা চলে গেলেন। তানিয়া ভাবি যেমন ভালো, ওনার পরিবারও ঠিক ততটাই ভালো। ওনার আম্মুকে দেখে আমার নিজের আম্মুর কথাও বেশ মনে পড়ে গেল। আমি অনেক কান্না করলাম। আব্বু ছোট ভাইকে খুব মনে পড়ছে, তাদের দেখতে ইচ্ছে হচ্ছে, কিন্তু তার সাধ্য আমার নেই। আমি ফোনও করছিলাম, কিন্তু আমার নম্বরটা ব্লক করা। ভাবতেই আবার কেঁদে উঠলাম। আমি গহনাকাটি খুলে ভালোভাবে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। আজকে মারিয়া এখানে নেই, তার চাচা মানে শ্বশুর বাড়িতে গেছে। আমি সন্ধ্যায় পড়তে বসলেও রাত 9টার দিকে উঠে গেছি, আর উঠে সারা ঘর টোটো করে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু কলিং বেলের শব্দ পেয়ে আমি রিদি ভাবির আগেই দরজাটা খুলে দিলাম। আমি দরজা খুলতে দেখলাম শ্বশুর বাবা, রুদ্র আর বড় ভাইয়া। আমি হেসে ওনাদের ঢুকতে দিলাম। সবাই ভালোভাবে ভেতরে আসলেও রুদ্র মাথায় হালকা টোকা দিল, যাতে আমি প্রচুর বিরক্তভাবে অনুভব করি। ওনার এখন এমন হুটহাট করা কাজে আমি তাজ্জব বলে যাই। তাই রেগে ওনার দিকে তাকাতেই উনি আমাকে ঠোঁট দিয়ে চুমু দেখালেন, যাতে করে আমার চোখ বড় বড় হয়ে গেল। উনি কি দিন দিন চরম অসভ্য হয়ে যাচ্ছেন। রাতের খাওয়া দাওয়া করে রুমে ঢুকতেই দেখলাম উনি ফাইল নিয়ে বসে আছেন। আমি ফ্রেশ হওয়ার জন্য আলমারি থেকে কাপড় নিতে গেলে হঠাৎ মাথায় দুষ্টুমি খেলে গেল। আমার মনে পড়ে গেল দাদির সেই কথাগুলো। উনি এখন আমাকে প্রচুর জ্বালান, তাই আমিও ভাবলাম একটু জ্বালাবো। আর জ্বালানোই বা কি, মেনে তো আর ফেলবে না। তাই মনে মনে অনেক সাহস করে ওনার পাশের বিছানায় ঘুমানোর জন্য রাখা কাপড়গুলো রাখলাম আর শাড়ি পাল্টাতে শুরু করলাম। উনি আমাকে প্রথমে খেয়াল করেননি, কিন্তু পরে খেয়াল করতেই বিছানা থেকে উঠে পড়লেন আর চোখ বড় বড় করে তাকিয়ে রেগে চেল্লিয়ে বললেন, এখানে কাপড় চেঞ্জ করার মানে কি? আমি ওনার কথায় উত্তর না দিয়ে পুরোপুরিভাবে শাড়িটা খুলতেই উনি পেছনে ফিরে গেলেন। ওনার এমন কাজে মনে মনে বললাম, ঢং দেখে আর বাঁচি না, আসছে সাধু মিয়া বলে ভেঙচি কেটে বললাম, আমার যেখানে ইচ্ছা সেখানে চেঞ্জ করব, আপনার অসুবিধা হলে রুম থেকে বেরিয়ে যেতে পারেন। বলেই আমি কাপড় বদলানোর মন দিলাম। কিন্তু আচমকা ওনার আক্রমণে আমি থমথমে হয়ে গেলাম। অগ্নি চোখে ওনার দিকে তাকিয়ে আছি, আর উনি আমার দিকে তাকিয়ে বাঁকা আসছে। আমি রেগে বললাম, বলেছিলাম না আমার কাছেও না আসার জন্য। আমার কথা শেষ হতেই উনি দ্রুত আমার কাছে এসে কানে ফিসফিস করে বললেন, হরিণ যদি নিজেই হেঁটে বাঘের কাছে আসে, বাঘ তো কামড় দিবেই। ওনার এমন অশ্লীলতাপূর্ণ কথা শুনে আমার চোখ ছলছল করে উঠল, আর আমি কাঁদো কাঁদো মুখ করে বললাম, আপনার মতো অসভ্য আর নেই।
উনি আমার চেহারায় গভীরভাবে দেখে নিয়ে হাহা করে হেসে উঠলেন। তারপর কোমর জড়িয়ে ধরে মুখোমুখি হয়ে বললেন, অসভ্য কেন হতে যাব? যা করেছি বিয়ে করা নিজের বউয়ের সাথে করেছি। ঘুমন্ত বাঘকে যখন জাগিয়ে দিয়েছো তখন তার সেবাও তুমি করবে। বলেই উচ্চস্বরে হেসে উঠলেন। আমি রেগে ওনার বুকে ঘুষি মেরে বললাম, কখনো না, আজ ধরা দিচ্ছি না। বলেই ওনার থেকে ছুটার চেষ্টা করলাম, তবে ব্যর্থ হয়ে ওনার বুকের সাথে মিশে রইলাম। উনি হঠাৎ আমার মাথায় হাত বুলিয়েই বললেন, যাও, আজকে ছাড় দিলাম তোমায়, তবে চলো আজকে আকাশ বিলাস করি। আমি ওনার বুক থেকে মাথা তুলে বললাম, আকাশ বিলাস মানে? উনি মেয়েদের মতো খিলখিল করে হেসে উঠে বললেন, সবাই তো জ্যোৎস্না বিলাস করে, তাই আমি ভিন্নভাবে আকাশ বিলাস করছি। ওনার কথায় আমি হাসলাম। তারপর ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে আসতেই দুজনে মিলেই বারান্দায় আসলাম। আমরা অনেকক্ষণ নানা ধরনের গল্প করতে লাগলাম, কিন্তু আমি আর দাঁড়িয়ে থাকতে না পারে নিচে বসে পড়লাম। আমার দেখা দেখি উনিও নিচে বসে পড়লেন। তবে উনি বসতেই ওনাকে অবাক করে দিয়ে ওনার কোলে মাথা রাখলাম। উনি প্রথমে চমকে গেলেন, তবে পরে নিজেকে সামলে আগলে নিলেন। উনি বললেন, কালকে তো ছুটির দিন, ঘুরতে যাবা কোথাও? ওনার কথা শুনে আমি ওনার দিকে তাকিয়ে বললাম, যাব। কোথায় নিয়ে যাবেন? উনি বললেন, চলো, কালকে তোমাকে একটা সারপ্রাইজ দিব। ঠিক আছে। কালকের দিনটা শুধু তোমার আমার। ওনার কথা শুনে লাজুক হাসলাম। উনি হঠাৎ বললেন, তোমার জীবনে কি আগে কোনো পুরুষ ছিল? না। কেন? কারণ আমি এসব পছন্দ করতাম না। তারপর হেসে মজা করে বললাম, ক্লাস 7 থেকে তো আপনি আমার ছোটখাটো ক্লাস ছিলেন। আমার কথা শুনে উনি শব্দ করে হেসে উঠলেন। তারপর আবার আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার জীবনে কি কোনো আগে মেয়ে ছিল? উনি আলতো হেসে বললেন, ছিল, একটা দুটোর উপরে। লাস্ট রিলেশন ছিল 3 বছর আগে। এরপর আমি আর রিলেশনে যাওয়ার আগ্রহ পাইনি। ওনার কথা শুনে আমার চোখ ছলছল করে উঠল। ভাবতেই কষ্ট হলো ওনার জীবনে আগেও কেউ ছিল। আমি অভিমান করে ওনার কোল থেকে মাথা তুলে চলে আসতে দিলেই উনি আমার পেছন থেকে জাপটে ধরে বললেন, তখন তো বউ ছিল না, তাই ওরা আমার জীবনে আসতে পেরেছিল। কিন্তু এখন তো বউ আছে, তাই দুনিয়া একদিক ওই দিক হলেও তারা আমার জীবনে আর জায়গা পাবে না। ওনার কথাই শব্দ করে কেঁদে উঠলাম। উনি আমাকে নিজের দিকে ফিরিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বললেন, কিছু বলতে নেই, তোমরা মেয়ে জাতিকে কিছু বলতেই প্যাচ প্যাচ করে কান্না শুরু করে দাও। ওনার কথায় পাত্তা না দিয়ে হুট করে আমি ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু অন্য মেয়ের সঙ্গে আপনাকে কখনোই আমি সহ্য করতে পারবো না। আপনি আমার হাজবেন্ড, আপনার ভাগ আমি কাউকে দিতে পারবো না। জানেন কেন আপনি আমার কাছে সুপুরুষ? কারণ আপনি এখনো আমার সাথে ছলনা করেননি। আমাদের মাঝে হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্ক চলতেও কখনো ভালোবাসি বলে মিথ্যা নাটকও করেননি। এটাই আমার জন্য যথেষ্ট। উনি আমার কাছে প্রথমে থমকে গেলেন, কিন্তু মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরে বললেন, আমি শুধুমাত্র তোমার, এ না হলে আমার বাঙালি নারী হয়তো এখনো তোমাকে ভালোবাসতে পারেনি, কিন্তু একদিন না একদিন ভালোবাসতেই হবে। সেই রাতটা আমার আকাশ বিলাস করেই পার করলাম। সকালবেলা রুদ্রর ঘুম ভাঙতেই পাশে নূরকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো, কারণ আজকে ছুটির দিন। সব বন্ধ না হলে নূরকে কখনোই ঘুম থেকে উঠে তার পাশে পায় না, যাতে করে সে প্রচুর রেগে যায়। রুদ্র নূরকে স্ক্যান করতে লাগলো। তার হাতের কাছে নূরের মাথা আর পা দুটো পিছনের বাইরে, কাপড়ের যাতা অবস্থা। রুদ্র মনে মনে হাসলো, এমন এলোমেলো বউ তার কপালেই ছিল। কিন্তু আগে সেটা নিয়ে আফসোস করলেও এখন তার অভ্যাস হয়ে গেছে। তার বইয়ের জায়গায় একমাত্র সে নূরকেই ভাবতে পারে, বাকি কাউকে একেবারের জন্যই ভাবতে পারে না। রুদ্র নূরকে ঠিকভাবে শুইয়ে দিয়ে তাকে জড়িয়ে ধরে আবার ঘুমানোর চেষ্টা করলো। আশেপাশে প্রচুর গাড়ি চলাচল করছে, প্যাঁপু প্যাঁপু শব্দ করে। সব জায়গায় যেন মানুষের গিজগিজ। কেউ কেউ রাস্তায় দাঁড়িয়ে খাবার খাচ্ছে, আবার কেউ কেউ ব্যস্ততা নিয়ে হেঁটে চলছে, আবার কেউ কেউ ফোনে কথা বলছে। কিন্তু আমি আর রুদ্র রিকশায় বসে আছি। আমার ভালো লাগলেও রুদ্রর চোখ মুখ শক্ত করে বসে আছেন। আমি অবশ্য সেদিকে বিশেষ পাত্তা দিলাম না। সকালেই উনি বললেন, রেডি হয়ে নাও, একটু বের হব, তবে বোরকা পরবা। আমিও খুশি মনে ওনার কথা মতো রেডি হয়ে গেলাম। বিয়ের এতদিন পর ওনার সাথে একটু আলাদা সময় কাটাবো ভাবতেই মন একদম ফুরফুরে হয়ে গেল। খুশির কারণে জিজ্ঞাসা করা হয়নি কোথায় নিয়ে যাবেন, কিন্তু যাবার সময় আমি ওনাকে বলে দিয়েছিলাম আমি গাড়ি টাড়ি করে ঘুরবো না, রিক্সা করেই ঘুরবো। আমার কতদিনের স্বপ্ন জামাই নিয়ে রিক্সা করে ঘুরে বেড়াবো।
উনি প্রথমে রাজি হননি, তবে আমার এক প্রকার জেরাজুরিতেই উনি বাধ্য হয়ে রিক্সায় উঠে বসলেন। ওনার কথা মতো রিক্সা মামা একটা জায়গায় নিয়ে যাচ্ছেন। কোথায় নিয়ে যাচ্ছেন তা আমি জানি না, রিক্সা চলা শুরু করে দিয়েছে আর আমি আশপাশ দেখছি। কিছুক্ষণ নীরবতার পর আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আজকে না কি একটা সারপ্রাইজ দেবেন বলেছেন? উনি আমার দিকে ভ্রু কুচকানো দৃষ্টিতে তাকালেন, তারপর বললেন, সেটা সন্ধ্যায় পেয়ে যাবে। আর আজ তোমার শ্বশুর বাসায় ফিরছি না। আমি অবাক হলাম ওনার কথায়, তাই বললাম, বাসায় ফিরবেন না মানে? উনি এবার আরো বিরক্তি নিয়ে বললেন, সেটাও সারপ্রাইজ। আমি ওনার কথা শুনে আর কিছু বললাম না, কিন্তু কিছুক্ষণ পর আবার বললাম, আপনি কি আমার উপর রেগে আছেন? না মানে রিক্সা করে যাচ্ছি যে তাই? উনি এবার আমার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন, তারপর বললেন, না। ব্যাস, আর কিছু বললেন না। কেন জানি আমার খারাপ লাগলো। সব সময় আমি কেন কথা বলবো? উনিও তো বলতে পারেন। তাই আমিও অভিমান করে ওনার দিকে আর খেয়াল না দিয়েই আবারও আশপাশ দেখাই মন দিলাম। কিছুক্ষণ পর একটা বড় পার্কের মতো জায়গায় নিয়ে আসতেই রিক্সা মামা রিক্সা দাঁড় করালেন। রিক্সা থামতেই রুদ্র নেমে পড়লেন, সাথে আমাকেও নামতে বললেন। ওনার কথা মতো আমি নেমে পড়লাম। ভাড়া মিটিয়ে আমার হাত ধরে সামনে এগিয়ে চললেন। জায়গাটা ভীষণ সুন্দর, আশেপাশে নামনা জানা ফুল দ্বারা ভরপুর। মাঝখানে রাস্তাটা ভীষণ সুন্দর, চারপাশেই চড়ুই পাখির মতো ভালোবাসার যুগল। আমি সেই দিকে তাকিয়ে হাসলাম। উনি হঠাৎ আমাকে জিজ্ঞেস করলেন, জায়গাটা কেমন লাগছে? ওনার আওয়াজ শুনে কিছুক্ষণ আগের অভিমানটা আমাকে আবার আঁকড়ে ধরলো, তাই মুখ কালো করে বললাম, সুন্দর। আমার কথা শুনে উনি বললেন, কি হয়েছে তোমার? কিছু না। যদি আজকে আমার মুড খারাপ করে দাও, তখন সত্যি সত্যি আমি তোমাকে ঠুকে দিব বলে রাখলাম। ওনার কথায় মৃদু চমকে উঠলাম, তাও নিজেকে সামলিয়ে বললাম, আমি কি কিছু বলেছি? আপনি এমন বিহেভ করছেন কেন? তারপর হালকা অভিমান নিয়ে বললাম, নাকি আমি কিছু বললেও দোষ, না বললেও দোষ? উনি রেগে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার মতো স্টুপিডকে নিয়ে বের হয় আবার ভুল হয়েছে। ওনার কথায় অপমানে আমার সারা শরীর মৃদু কাঁপতে লাগলো, তাই রেগে বললাম, তাহলে আমার সাথে ঘোরার কোনো প্রয়োজন নেই বলে সেখান থেকে চলে আসতে নিলেই উনি শক্ত করে হাত চেপে ধরে আমাকে আটকালেন। তারপর আশেপাশে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, পাবলিক প্লেসে তামাশা করবে না বলে দিলাম। আমি কিছু বললাম না, বলতে ইচ্ছেও হলো না। উনি আমার হাত ধরে মনোমুগ্ধকর একটা জায়গায় নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বসালেন। তারপর আমার হাত ধরেই বললেন, আমি বেশি কথা বলা পছন্দ করি না, সেটা তুমি ভালো করেই জানো। আর এখন যা বলি তা তোমার জন্যই বলা হয়, তাই শুধু শুধু আমার কাছে এত আশা রাখিও না। রুদ্র কখনো পুরোপুরিভাবে বদলাতে পারবে না। রিস্কাতে বসে তোমার হাত ধরবো, কোমর জড়িয়ে ধরবো, হাজারো গল্প করব, সেসব ভাবা তোমার বোকামি। আমি কোনো সিনেমার হিরো নয় নূর, আর না এগুলো আমাকে দিয়ে হবে। রিস্কা আমার কাছে বিরক্তিকর লাগে, বুঝছো? আর কখনো এমন আবদার করবে না। আর শুনো, এখানে ঘোরাঘুরির পর আমার গাড়ি আসবে। ওনার সব কথা শুনে আমি মুখ কালো করে ফেললাম, তবে এটা ভেবে মনে মনে খুশি হলাম উনি আমার মনের কথা বুঝেছেন। আমি ফুরফুরে চোখে ওনার দিকে তাকিয়ে পড়লাম, সব বাদ, তবে আপনি যে আমার মনের কথা বুঝছেন সেটাই অনেক। তবে আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, এই যে আজকে আমার শখগুলো পূরণ করেননি, একদিন দেখবেন এই শখগুলো আপনার মনেও জাগবে, কিন্তু বলে দিচ্ছি সেদিন আমিও পূরণ করতে দেব না বলে ভেঙচি কাটলাম। আমার কথায় উনি উচ্চস্বরে হেসে উঠলেন, তবে কিছু বললেন না। আমরা বিকেল পর্যন্ত এখানে সেখানে ঘোরাঘুরি করে সব সময়ের মতোই আমি বেশি বকবক করছি আর উনি শুনছেন। কিন্তু সন্ধ্যার দিকে উনি আমাকে কোথায় যেন নিয়ে যাবেন বলেছেন। ওনার গাড়ি এসে থামলো একটা 6 থেকে 7 তলা বিল্ডিং এর সামনে। উনি গাড়ি থেকে নেমে আমার হাত ধরে সেই বিল্ডিং এর দিকে হাঁটতে লাগলেন। আমি বললাম, এখানে কে থাকে আর এখানে আনলেন কেন? ও আল্লাহ, এত দূর জার্নি করে আমি ক্লান্ত। আমার কথায় উনি হাসলেন, তারপর লিফটে ঢুকতে ঢুকতেই বললেন, এই বিল্ডিংটা আমার বাবার বন্ধুর, তবে 5 তলায় যে ডান পাশের ফ্ল্যাটটা আছে ওটা বাবা আমাকে গিফট করেছিলেন আমার 23তম জন্মদিনে। ওনার কথাই আমার চোখ মুখ বড় বড় হয়ে গেল, তাই অবাক হয়ে পড়লাম, আপনি এখানেই থাকতেন নাকি, তাও আবার একা? উনি আমার কথাই দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বললেন, কে বললো একা থাকতাম? আমার হাজার খানেক বউ ছিল, তাদের সাথেই থাকতাম। ওনার কথা শুনে রেগে ওনার দিকে তাকাতেই উনি উচ্চস্বরে হেসে উঠলেন। তারপর লিফট থেকে বের হয়ে ফ্ল্যাটের কাছাকাছি যেতে উনি দরজা খুলতে লাগলেন, আর খুলতে খুলতেই বললেন, আমি এখানেই ছিলাম প্রায় 2 বছর। তোমার শ্বশুর বাড়িতে তেমন একটা যাওয়া হতো না,
তখন এখনো যেতাম না, কিন্তু তোমার কারণেই প্রতিদিন যাওয়া হয়। তারপর দরজা খুলতেই আমরা ভেতরে প্রবেশ করলাম। উনি সারা ঘরের লাইট জ্বালিয়ে দিলেন আর বললেন, মিসেস নূরজাহান, সারপ্রাইজ। ওনার কথাই হেসে বললাম, সারপ্রাইজটা আমার দারুণ লেগেছে। তারপর ফ্ল্যাটটা আমি ভালোভাবে দেখতে লাগলাম। মোট 5টা রুম, একটা কিচেন রুম আর একটা ডাইনিং রুম, একটা রুমে তালা দেওয়া আর বাকি 2টা বেডরুম। উনি আমাকে বললেন, নূর, ঘরটা কেমন? অনেক অনেক সুন্দর, কিন্তু ওই রুমে তালা দেওয়া কেন? সেটা তোমার না জানলেও চলবে। ওনার কথা শুনে অপমান বোধ করলাম, তাই হালকা রাগ নিয়ে বললাম, ভুল হয়েছে, জানতেছি, আমি ক্লান্ত, বিশ্রাম নেব। উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, একটা মানুষের এত মুড সুইং হয় কিভাবে? এত সময় তো ঠিকই ছিলে, কিছু যেন বলাই চাই না, অমনি মুখ ভার করে ফেলো। এই রুমটা ইউজ করা যায় না, ধুলোবালি দিয়ে ভরপুর, তাই তালা দেওয়া। আগে বলেননি কেন? শুধু শুধু অপমান করলেন। উনি আমার কথা শুনে নিজের কপালে চাপড় দিয়ে বললেন, এত অভিমানী কেন তুমি? তোমাকে নিয়ে হয়েছে আমার মহাশালা। আমি কিছু না বলেই চুপ করে রইলাম। আমরা বাইরে থেকে খেয়ে এসেছি, তাই উনি আর আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। ক্লান্ত শরীর, তাই অল্প সময় আমরা ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো আমার কারো ডাকা ডাকিতে। কেউ যেন মুখের সামনে এসে আদুরে গলায় নূর উঠে যাও বলে বলে ডাকছে। আমি অলসতার জন্য চোখ খুলতে পারছিলাম না, তবে খুব কষ্টে চোখ খুলে দেখলাম রুদ্র আর আমার একদম কাছাকাছি ভাবে ঝুঁকে আছেন। তাই আমি ধরপড় করে উঠে বসলাম আর আশপাশ তাকিয়ে মনে করার চেষ্টা করলাম কোথায় আছি সেইটা। মনে পড়তে ওনার দিকে তাকালাম। উনি মনে হয় মাত্র গোসল করে বের হয়েছেন, চুল ভেজা, শুভ্র চেহারা। উনি আমার তাকানো দেখে বললেন, রাত 8টা বাজে ম্যাডাম, আপনি এখনো ঘুমাচ্ছেন? যান ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার অর্ডার করেছি। ওনার দিকে আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম, আমারও প্রচুর গরম লাগছে, গোসল করা প্রয়োজন, কিন্তু এখানে তো আমার কোনো জামা কাপড় নেই। আমার কথা শুনে উনি হেসে বললেন, তোমার বরকে বোকা মনে হয় নাকি? ওই যে তোমার পাশে শপিং ব্যাগটা রাখা আছে, সেখানে শাড়ি, ব্লাউজ ইত্যাদি সব রাখা আছে, যেটা ইচ্ছা পরে নাও। বলেই উনি রুম ত্যাগ করলেন। আমি খুশি মনে শপিং ব্যাগগুলো থেকে কাপড় বের করতেই চোখ আমার ছানা বড়া হয়ে গেল। 2টো শাড়ি, তাও এইগুলোকে শাড়ি বলা চলবে কিনা বুঝতেই পারছি না। এত পাতলার ব্লাউজগুলো হাত কাটা। মনে মনে বললাম, ছি, উনি ইচ্ছে করে এমন শাড়ি এনেছেন যাতে আমাকে সাহায্য করতে পারেন, সব প্রতিশোধ নিচ্ছেন ওনাকে জানানোর জন্য। এসব ভেবেই চোখ আমার ছলছল করে উঠল। রাগে দুঃখে সেখান থাকা জানালা দিয়ে লাফ দিতে মন চাইলো, কিন্তু মারা যাব তাই দিই নাই। কিছুক্ষণ পর একটা আইডিয়া মাথায় আসতেই আমি ওনার আলমারি খুলে একটা টি-শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেলাম আর মনে মনে বললাম, আমার সাথে পাঙ্গা নিতে এসেছেন মির্জা সাহেব। জ্ঞান হারাবো মেয়ে হতে পারি, তবে বোকা না। গোসল শেষে আমার খিমা বরকার নিচের পাটটা পরে আর ওনার টি-শার্টটা পরে বের হলাম চুল ঝাড়তে ঝাড়তে। তখন উনি রুমে আসেননি। আমি ভাবলাম নিজেকে গুছিয়ে রুম থেকে বের হতেই দেখলাম উনি টিভি দেখছেন। আমি ওনার কাছে যেতেই আমার দিকে তাকালেন, আমাকে স্ক্যান করে রাগী গলায় বললেন, এসব পড়ার মানে কি? শাড়িগুলো পরনি কেন? আমি ওনার পাশে বসতে বসতে বললাম, ওগুলো শাড়ি ছিল? আমার তো মনে হয়নি। ছি, এমন শাড়ি আপনি কিভাবে আনলেন? উনি রেগে আমার শক্ত কাঁধ চেপে ধরে বললেন, এখনই তুমি শাড়িগুলো পরে আসবে, যাও। আমি ওনার হাত দুটো কাঁধ থেকে সরিয়ে বললাম, বাজে কথা বলবেন না, সেসব শাড়ি জীবনেও আমি আপনার সামনে পরবো না। আপনি যে ছোক টাইপের আগে জানতাম না। আমার কথা শুনে উনি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে পড়লেন। আমাকে কি তোমার পরপুরুষ মনে হয়? আর একটাও আচাইরা কথা বলবে না। আর কি বললে? ছোক তাই না? বলে আচমকা আমার ঠোঁটে ওনার ঠোঁট দিয়ে চেপে ধরলেন। এমন হওয়াতেই আমি শকড। যখন বুঝলাম কি হচ্ছে, তখন আমি ওনার থেকে ছাড়া পাওয়ার জন্য চেষ্টা করতে লাগলাম, তবে ব্যর্থ হলাম। কিছুক্ষণ পর উনি নিজেই ছেড়ে দিলেন। উনি ছেড়ে দিতেই আমি ঠোঁটে হাত দিয়ে কেঁদে উঠলাম আর বলতে লাগলাম, আপনার মতো বাজে অসভ্য লুচু আর নেই। আমার কান্না আর কথা শুনে উনি হাসতে হাসতে সোফায় গোড়াগড়ি খাচ্ছেন এক প্রকার। তারপর বললেন, ন্যাকা রানী, পরে কান্না করিও, আগে খেয়ে নাও, তারপর দেখবো কি করি তোমার। খেয়ে দিয়ে ওনার রুমে আসতে উনি বললেন, শাড়ি পরে নাও, আরেকটা সারপ্রাইজ আছে। আমার সারপ্রাইজ পাওয়ার কোনো আগ্রহ নেই, তাই আমি শাড়িগুলো পরছি না। উনি এবার চিল্লিয়ে উঠে বললেন, হয় তুমি শাড়ি নিচে পরবে, নাহলে কিন্তু আমি পরিয়ে দিব, বলে দিলাম।
ওনার ধমকে আমি চমকে উঠে খানিকটা পিছিয়ে গেলাম। এক প্রকার বাধ্য হয়ে শাড়িগুলো আমায় পরতে হলো। ছি মার্কা শাড়িগুলো পরলেও যেমন না পারলেও তেমন। শাড়ি পরার পর ওয়াশরুম থেকে বের না হওয়ার উনি আর এক ধমক খেলাম। তারপর মাথা নিচু করে বের হলাম, তবে ওনার থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ালাম। লজ্জার কারণে ওনার দিকে তাকালাম না, তবে বুঝতে পারলাম উনি ঘোরে লাগা দৃষ্টিতে তাকিয়ে আছেন। কিছুক্ষণ পর উনি আমার কাছে এসে কোমর জড়িয়ে ধরে ওনার সাথে মিশিয়ে বললেন, আমার দিকে তাকাও নূর। এবার আমি লজ্জায় চোখে ওনার দিকে তাকাতেই থমকে গেলাম। ওনার চোখের দিকে বেশিক্ষণ তাকানোর সাহস পেলাম না, তাই দ্রুত চোখ ফেরালাম। উনি হঠাৎ একটা দুষ্টুমি গলায় বললেন, আজকে কিন্তু তোমার কোনো ছাড়াছাড়ি নেই। ওনার কথা শুনে লজ্জায় কুঁকড়ে গেলাম। আমার লজ্জা পাওয়া দেখে উনি শব্দ করে হেসে উঠলেন। ম্যাডাম, লজ্জা পাওয়ার অনেক সময় আসে, আগে আমার সাথে আসুন। বলেই আমাকে কোলে তুলে নিলেন। ওনার কাজে আমি ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠলাম, তবে লজ্জায় ওনার দিকে আর তাকালাম না। আমি সে অবস্থায় ওনার বুকে মাথা রেখে ওনাকে গভীরভাবে অনুভব করতে লাগলাম। ওনাকে বলতে ইচ্ছে হলো, আমি আপনাকে ভীষণ ভালোবাসি মির্জা সাহেব, কিন্তু নিজের কথায় নিজেই চমকে উঠলাম। ভালোবাসি মানে? হ্যাঁ, ভালোবাসাই তো। ওনার প্রতি আমার মনে যে কারো অনুভূতি আছে তার নাম ভালোবাসা ভেবেই মুচকি হেসে ওনাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। উনি ওনার আর একটা রুমের কাছাকাছি এসে আমাকে নামিয়ে দিয়ে আমার চোখে হাত দিয়ে বললেন, চোখ বন্ধ করো, চিটিং করবে না। আমি মুচকি হেসে বললাম, ঠিক আছে। আমার চোখ থেকে উনি হাত সরাতেই আমি চোখ খুলে সামনে তাকালাম, আর তাকাতে চমকে উঠলাম। ওনার সেই রুমটা উনি ছোট ছোট স্টার, চাঁদ, বেলুন দিয়ে সাজানো, আর বিছানার ফুল দিয়ে লাভ আঁকা। আর সবচাইতে বেশি চমকে গেছি আমার শতখানেক ছবি দেখে, সব বিয়ের পরের ছবি। ছবিগুলোতে কখন যে আমি রেগে নাক ফুলিয়ে আছি, কখনো কান্না অবস্থায় আছি, আর কখনো বা ওনার সাথে মিশে আছি। এগুলো উনি কখন ক্লিক করেছেন কে জানে। আমার ফুরফুরে চেহারা দেখে বললেন, মিসেস, আজকে আমাদের বিয়ের 2 মাস হয়ে গিয়েছে, তাই এই ছোট্ট উপহার তোমার জন্য। কেমন লাগলো বললে না তো? ওনার এমন কাছে আমি কেঁপে উঠলাম, তবে বললাম, অনেক 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 ভালো লেগেছে, ধন্যবাদ এমন উপহার দেওয়ার জন্য। আর রুমটাও অনেক সুন্দর করে সাজিয়েছেন। উনি আমাকে আরও গভীরভাবে ছুঁয়ে দিয়ে বললেন, ধন্যবাদ দিলে কিন্তু হবে না। ওনার কথার মাঝে বুঝতে পেরে রাগী চোখে ওনার দিকে তাকালাম। উনি আমার তাকানো দেখে হেসে উঠলেন, তারপর আমার দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বললেন, চলো ড্যান্স করি। ওনার কথাই আমার চোখ বড় বড় হয়ে গেল। তারপর অবাক হয়ে বললাম, আপনি ড্যান্সও করতে পারেন? উনি নিজেই আমার হাত ধরে ওনার কাছে নিয়ে গিয়ে বললেন, করলেই দেখতে পারে কিনা। বলেই একটা গান ছেড়ে দিলেন। গানের তালে তালে আমরা একে অপরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে ড্যান্স করছি, কিন্তু উনি হুট করেই আমার ঠোঁট আঁকড়ে ধরলেন। ওনার ছোঁয়া গাঢ় থেকে গাঢ় হতেই আমার মাথায় এলো, এই ছোঁয়াগুলো ভালোবাসা বিহীন, আর এমন ছোঁয়া আমার প্রয়োজন নেই। তাই আমি ওনাকে নিজের সর্বশক্তিতে ধাক্কা দিলাম। এতে উনি খানিকটা পিছিয়ে গেলেন, আর আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বললেন, নূর। কি নূর? হ্যাঁ, কি নূর? ভালোবাসেন আমায়? আপনার উত্তর অবশ্যই না। তো তাহলে কাছে আসার মানে কি? আমি ওনার কাছে গিয়ে ওনার চোখের দিকে চোখ রেখে বললাম, মির্জা সাহেব, ভালোবাসাবিহীন ছোঁয়া আমি চাই না। যেদিন ভালোবাসবেন সেদিন না হয় ভালোবেসে নিজের করে নেবেন। এর আগে ভালোবাসাবিহীন আমাকে ছুঁতে আসলে আপনার পিস্তল দিয়ে আপনাকেই ঠুকে দেব। রাত তখন কয়টা বাজে জানা নেই। আমি আপাতত ওনার হাতে একটা শক্তপোক্ত চড় খেয়ে ফ্লোরে বসে কান্না করছি। উনি আমাকে অনেক সময় ধমকালেও কখনো গায়ে হাত তোলেননি, কিন্তু আজ হুট করে এইভাবে চড় মারায় আমি তাজ্জব বনে গেলাম। তারপর এক প্রকার ফ্লোরে বসে কান্না করে দিলাম। উনি আমার পাশে বসে নীরবতা পালন করছেন। নীরবতা ভেঙে উনি কঠোর কণ্ঠে বললেন, ধৈর্য নেই তোমার নূর? তুমি এত অধৈর্য কেন বলবে আমায়? এতটুকুও কি বুদ্ধিশুদ্ধি নেই তোমার? আমি যে এত তোমার কেয়ার করি, তুমি না বলা কথাগুলো বুঝে যাও। তোমাকে এত স্নেহ করি, এগুলো কেন করে? শুধুমাত্র বউ হিসাবে? কিছুদিন যাবত যে আমি তোমার সাথে অন্যরকম বিহেভ করেছি, তাতে কি তুমি বুঝতে পারছো না কিছু, নাকি বুঝেও না বুঝার ভান করেছো? গত রাতে তো বললেন আপনি আমাকে ভালোবাসেন না। সে আমার মুখের কথা নিয়েই মরতুই বলেছিলাম তো। মুখে বললে সব হয় নাকি? তোকে যে আমি ভালোবেসে ফেলেছি সেটা আমার মুখে বলা লাগবে কেন? বল কেন লাগবে? তুই বুঝে নিসনি কেন? আমি এবার কান্না বন্ধ করে ওনার দিকে এক মনে তাকালাম, আর ভাবতে লাগলাম, উনি কি বললেন আমাকে ভালোবাসেন? আমি ওনাকে কান্নারত গলায় বললাম, আপনি আমার সাথে মজা করছেন তাই না? আপনি যদি ভালোবাসেন তাহলে কাল অমন বলেছিলেন কেন? উনি আমার কথা শুনে রেগে ওনার চুল টেনে ধরে বললেন,
আল্লাহ তোর মতো একটা গাধাকেই কেন আমার কপালে রেখেছেন কে জানে। দেখো, কালকে চাইলে আমি তোমাকে আমার মনের সব কথা বলে দিতে পারতাম, কিন্তু বলিনি কারণ আমি তোমাকে সারপ্রাইজ করতে চেয়েছিলাম। তাই তো এত আয়োজন। তুমি কি ভেবেছো এমনি এমনি তোমাকে এখানে আনা? না, একদমই না। আমি তোমাকে আমার মনের সব অনুভূতি বোঝানোর জন্যই এখানে এনেছি। এই যে হাজবেন্ড হিসাবে তোমাকে প্রপোজ করার জন্যই এনেছিলাম, কিন্তু তুমি বিয়ের পর পর তোমার সাথে থাকতে থাকতে আমি তোমার মায়ে পড়ে গিয়েছিলাম। তোমার প্রতি আমি আকর্ষণ অনুভব করতাম। আমার বউ হিসাবে যেমন মেয়ে চেয়েছিলাম তার ঠিক উল্টো তুমি, কিন্তু তাও অন্যরকম অনুভূতি হতো তোমার প্রতি। তুমি বারবার আমার সামনে এলোমেলো অবস্থায় আসায় আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরেই তোমার মাঝে ডুব দিতাম। কিন্তু এমন না যে তোমাকে আমি অপছন্দ করতাম। বিয়ের আগেও কিন্তু আমি তোমাকে পছন্দ করতাম, কিন্তু তোমার চঞ্চলতা দেখে আমি বিরক্ত হতাম। না হলে তুমি আমার জন্য পারফেক্ট ছিলে নূর। আমি প্রথমে তোমার প্রতি থাকা অনুভূতিগুলোকে পাত্তা দেইনি, কিন্তু ওই দিন মনে আছে বাসায় ছিলাম না? সেই দিন তোমাকে আমি প্রচুর মিস করেছিলাম, যাকে বলে বাড়াবাড়ি মিস। আমি কোনোভাবেই নিজের কাছে মন দিতে পারছিলাম না। বারবার তোমার চেহারা আমার চোখের সামনে ভেসে উঠত। আস্তে আস্তে বুঝতে পারলাম আমি কাজ কাতুরে হয়ে নূর কাতুরে হয়ে যাচ্ছি। তাই সেদিন তোমার কান্না দেখেও অমন বিহেভ করেছিলাম। নূর, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর ভালোবাসি, কিন্তু তুমি কি করলে? বলেই রেগে আমার হাত ছেড়ে দিলেন। আমি ওনার সব কথা শুনে কিছুক্ষণ থমকে বসে রইলাম। তারপর যখন বুঝতে পারলাম উনি শুধুই আমাকেই ভালোবাসেন, তখন আমি শব্দ করে কেঁদে উঠলাম। কাঁদতে কাঁদতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আমার কান্না দেখে উনি বসা থেকে উঠে দাঁড়ালেন। বুঝতে পারলাম উনি রুম ত্যাগ করে যাচ্ছেন। তার আগেই দৌড়ে উঠে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। উনি রেগে আমার অন্য পাশ দিয়ে চলে যেতেই নিলেই আমি ওনার বুকে ঝাঁপিয়ে পড়ে ওনার গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদেই বললাম, মির্জা সাহেব, আমিও আপনাকে ভালোবাসি। উনি আমার হাত ছুটাতে চেষ্টা করলেন, কিন্তু আমি আরো শক্ত করে ওনাকে জড়িয়ে ধরে রইলাম। ওনার আর আমার মাঝে এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে গেল। যখন দেখলেন ওনার শক্তি দিয়েও আমাকে সরাতে পারছেন না ওনার বুক থেকে, তখন উনি শান্ত হয়ে গেলেন, তবে আমাকে জড়িয়ে ধরলেন না। আমি এবার কান্না বন্ধ করে বললাম, সরি, আমি কি জানতাম নাকি আপনি আমাকে ভালোবাসেন? উনি বললেন, মুখে বলতে হবে কেন? আমাকে 100 বার বলতে হবে, না হলে আমিও বুঝবো না। ন্যাকামো করো না আর ছাড়ো আমায়। তুমি এসে রুমে থাকো, আমি ওই রুমে থাকবো। আপনি না বলেছেন আজকে কোনো ছাড়াছাড়ি নেই? বলেছিলাম তো, কিন্তু বউ তো আমার উল্টো বুঝলো। সে তো আর আমাকে তার কাছে চাই না। কে বলেছে সে চাই না? এই যে মুখে মুখে তর্ক করছো, ভয় লাগে না? ভালোবাসি তো। উনি আমাকে সোজাভাবে দাঁড় করালেন। তারপর উনি হাঁটু গেড়ে বসে আমার 2 হাতে ওনার হাতের মাঝে নিয়ে বললেন, মিসেস নূরজামান, আমি তোমাকে ভালোবাসি। কখনো আমার মনে আঘাত করো না, আর আমাকে ছেড়ে যাবে না। আমার বাকি জীবনটা নূরময় করে দিবে, প্রমিস করো। ওনার বাচ্চামোর কথা শুনে হেসে ওনাকে সেইভাবে জড়িয়ে ধরে বললাম, আমিও আপনাকে ভালোবাসি মির্জা সাহেব। আমি সারা জীবন আপনার সাথেই কাটাতে চাই। মৃত্যু ছাড়া কখনো আপনাকে ছেড়ে যাব না, প্রমিস। সেই রাতটা আমাদের একান্ত ভালোবাসাময় ছিল, যেখানে শুধুমাত্র ভালোবাসা ছিল। দেখতে দেখতে কেটে গেছে আরো 1 মাস। এই 1 মাস ছিল আমার জীবনের সেরা মাস। ওনার আর আমার সম্পর্কটা অনেকটাই গাঢ় হয়েছে। কখনো বা ঝগড়া, কখনো বা মান অভিমান, কখনো আবার ভালোবেসে এক। আমার আর মারিয়ার 2য় বর্ষের টেস্ট এক্সামটাও সবেমাত্র শেষ হলো, কিন্তু এই 1 মাসে আমি আর মারিয়া ছিলাম জেলখানার মতো, কারণ আমাদের সাথে থাকতো প্রায় আমার ভাইয়ার ঠিক করা বডিগার্ড। সোজা ভার্সিটি টু বাসা, আর আশপাশ দেখার কোনো সুযোগই আমরা পাইনি। তবে ভালোই কাটছে দিন। এক্সাম শেষ হওয়ার অনেক দিন বন্ধ থাকবে ভার্সিটি, তাই রুদ্র ঠিক করেছেন যে কদিন ভার্সিটি বন্ধ থাকবে সেই কদিন ওনার সেই ফ্ল্যাটেই থাকবো আমি। কারণ ওনার বাবার বাসা থেকে ওনার কাজে যেতে অনেক সমস্যা হয়। বাড়ির সবাই রাজি, তাই আমিও এক প্রকার বাধ্য হয়ে রাজি হয়ে গেলাম। তবে তার মধ্যে একটা গুড নিউজ হলো, মারিয়া প্রেগনেন্ট, যাতে করে বাসার সবাই খুশি। দাদি তো এক প্রকার লাপালাপি শুরু করে দিয়েছে। কিন্তু যদি কেউ বেশি খুশি হয়ে থাকে সেটা হলো আমান ভাইয়া। ভাইয়া, 2 মাস তো চেষ্টা করলাম তোমার কথায় রুদ্রকে ভুলতে, তবে পারলাম কই? আমি অনেক চেষ্টা করেছি ওদের আলাদা করতে, কিন্তু এখন তারা বিয়েটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েই সংসার করছে। তাই আমি ভাই হিসেবে তোকে একটা কথাই বলবো, মুভ অন কর আর সব ভুলে যা। ভাইয়া, তুমি আমার জন্য অনেক করেছো, কিন্তু এবার আর না। যা করার আমিই করব। রুদ্র হলে আমার হবে, না হলে কারোর হবে না।
আমি ওই মেয়েটাকে দরকার পড়লে শেষ করে দেব, তাও আমার রুদ্রকে চাই চাই। ম্যাডাম, আমার মির্জা বহুত চালাক আছে। বেটা এখন তার বউরে বডিগার্ড দিয়া বাঁচিয়া রাখতেছে। আমরা কোনোভাবেই তার বউরে তুলে আনতে পারতেছি না। আমি কিছু শুনতে চাই না। যেভাবে পারিস সেইভাবে মেয়েটাকে তুলে আনবি। একদিন না একদিন তার ভুল হবেই হবে। ম্যাডাম, আর একটা খবর, আপনার মেয়ের লগে যার বিয়া হয়েছে তার খবর ভালা কইরা যাই না আইছি। ওর কোনো খবর আমি এখন জানতে চাই না। আমার মেয়ে ভালো থাক, সেটাই আমি চাই। ওর পেছনে আর লোক লাগাবি না, ও ভালো থাকলেই হলো। হায়ান চৌধুরী নাকি দেশে ফিরছে, খেয়াল রাখবি আমার মেয়ের খোঁজ যেন সে না পায়। আপনি যা বলেন ম্যাডাম। সাইলা খাতুনের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আহা, পুরোনো দিনগুলো কতই না সুন্দর ছিল, ভেবেই দীর্ঘশ্বাস ফেললেন। রাত তখন 11টার কাছাকাছি। আমি আর উনি ওনার সেই ফ্ল্যাটেই আছি। খেয়ে দিয়ে অনেক আগে ঘুমাতে এসেছি, কিন্তু আমি এই পাশ ওই পাশ করছি, তবে ঘুম আসছে না। আর উনি চোখে গ্লাস চশমা পরে ফাইল দেখাই ব্যস্ত। আমাকে এমন করতে দেখে উনি আমার দিকে তাকিয়ে বললেন, কি সমস্যা, ঘুমাচ্ছ না কেন? আমার ঘুম আসছে না, আপনি আসুন না। নূর, বাচ্চামি করবে না, দেখছো না আমি কাজ করছি, আর ঘুমাও, একদম বিরক্ত করবে না আমায়। ওনার কথাই আমার মনটা খারাপ হয়ে গেল, তাই অভিমান করেই আবার শুয়ে পড়লাম। শুয়ে পড়তেই ওনার কথাগুলো মনে পড়ে শব্দ ছাড়াই কাঁদতে লাগলাম। তবে কিছুক্ষণ পর উনি আমাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন, কিছু বলা যাবে না, ঢং অমনি কান্না করে দিবে। বাচ্চা না তুমি, একদম প্যাচ প্যাচ করে কাঁদবা না। একদম আমাকে ছোবেন না, আপনি আপনার কাজ করুন। উনি এবার আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বললেন, আচ্ছা সরি বাবা, তুমি ঘুমাও, তারপর আমি কাজ করব। ওনার কথা শুনে আমি ওনার দিকে ফিরে ওনাকে জড়িয়ে ধরে বললাম, ভালোভাবে বললে তো আপনি কাছে আসবেন না। যে না কান্না করলাম অমনি চলে আসলেন বলে খিলখিল করে হেসে উঠলাম। উনিও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, তুমি না এখন কান্না করলে, আবার এখন হাসছো, এক ন্যাকা বউ পেয়েছি আমি। বলেই উনিও হেসে উঠলেন। আমি হাসলাম, তবে কিছু বললাম না। রুদ্রকে জড়িয়ে ধরে একসময় নূর ঘুমিয়ে পড়ল। সে ঘুমোতে রুদ্রকে ভালোভাবে শুইয়ে দিয়ে আবার কাজে লেগে পড়ল। সে মনে মনে ঠিক করলো থানায় যাওয়ার সময় সে সিভিল ড্রেসে যাবে, আর ইউনিফর্মটা প্যাকেট করে নিয়ে যাবে। সেখানে গিয়ে না হয় চেঞ্জ করে নেবে, এতে করে নূর কিছুই বুঝতে পারবে না। মেয়েটা এমনিও আলাভোলা বোকা ভেবেই মনে মনেই হাসলো।